আচ্ছা, তো ক্লাসটা আমরা স্টার্ট করতে পারি। আজকে আমাদের শুরু হচ্ছে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের 2 নাম্বার চ্যাপ্টার গ্যাসের আচরণ। এই গ্যাসের আচরণ থেকে বয়েলের সূত্রটা আজকে আমরা বুঝবো এবং এখান থেকে আজ অব্দি মাধ্যমিকে যত প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো সমাধান করব। সবার আগে তোমাদের বিজ্ঞানটাকে বোঝাবো, তারপর কোশ্চেন অ্যান্সার সলভ করব। তারপর মাধ্যমিকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যদি বইয়ের বাইরে প্রশ্ন করে, টেস্ট পরীক্ষাতে অনেক স্কুলে করে, সেগুলো কি কি প্রশ্ন করতে পারে, সমস্ত প্রশ্ন উত্তর আমরা আজকেই সলভ করব। এবং যা কিছু আমি পড়াবো, যা কিছু প্রশ্ন উত্তর সলভ করবো, সমস্ত কিছুর নোটস আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি। অনেকে বলে দাদা কোন বই পড়বো? তুমি যে কোনো একটা বই পড়তে পারো, বাট আমি তোমাকে যে নোটটা দেবো এখানে প্রশ্ন উত্তরের, এই নোট পড়লে অন্য কোনো বই না পড়লেও হবে। তুমি একটা যে কোনো বই রাখতেই পারো তোমার রেফারেন্সে, বাকি মেইনলি আমার নোটটাকে একদম পাই টু পাই অবশ্যই ফলো করবে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, কিসের ছবি? গ্যাস বেলুন। গ্যাস বেলুন তোমাদের মধ্যে কে কে উড়িয়েছো একটু কমেন্ট বক্সে জানাও। গ্যাস বেলুন উড়িয়েছো মানে? এই গ্যাস বেলুন গুলো কি হয়, যে আমরা যদি একে ছেড়ে দিই আকাশে উপরে উঠে, তাই না? এবং একসময় অনেক আকাশে অনেক উঁচুতে গিয়ে কিন্তু ফেটে যায়। যেমন এখানে দেখতে পাচ্ছ আকাশে উঠছে গ্যাস বেলুনটা। এই গ্যাস বেলুন না একসময় আকাশে গেলে ফেটে যাবে। এবার আমি তো ওরকম সরাসরি গ্যাস বেলুন সেরকম হাতাইনি, এখন ছোট ছিলাম। দেখতাম অনেকে গ্যাস বেলুন মেলাতে কিনতো, তারা মেলাতে কিনে হাতে করে নিয়ে যেত। আবার কোন একটা যদি অনুষ্ঠান হতো কোনো এক জায়গাতে, ধরো হচ্ছে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের দিন কোন একটা মাঠে খেলা হচ্ছে, সেখানে না গ্যাস বেলুন ওড়ানো হতো। তো বেলুনটা দেখতাম এরকম থোকা থোকা গ্যাস বেলুন আকাশে উড়ে যেত, এবং একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর সেটা না ফেটে যেত। তখন মনে প্রশ্ন জাগতো যে বেলুন কেন উপরে গিয়ে কি গরম হয়ে যায় না কি হয়? তো তোমাদের কাছে এই প্রশ্ন, এই বেলুন যখন ওপরে চলে যায় অনেক উঁচুতে গিয়ে ফেটে কেন যায়? বেলুনটা অনেক উঁচুতে গেলে ফেটে কেন যায়? এই প্রশ্নটা একটু তোমাকে জিজ্ঞেস করলাম। যারা রেকর্ড দেখবে তোমরা ভিডিওটাকে একটু পজ করে উত্তরটা ভাবার চেষ্টা করবে। চলো আমরা এখন উত্তরটা খুঁজি যে বেলুনটা উপরে গেলে কেন ফাটে। আমরা এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছ, এখানে একটা ছেলে আছে, ছেলেটা কি আছে? এরোপ্লেন আছে। এরোপ্লেনে ওঠার আগে একটা চিপসের প্যাকেট কিনেছিল। এবার আমাদের এখানে যে চিপসের প্যাকেট গুলো আমরা কিনি, সেই চিপসের প্যাকেট কি এতটা ফুলে থাকে? এত ট্যাপা ট্যাপা মানে চিপসের প্যাকেট কি আমরা কিনি না? যখন সে কিনেছিল তখন চিপসের প্যাকেট এত ফোলা ছিল না। কিন্তু যখন এরোপ্লেনটা ধীরে ধীরে আকাশে ওঠা শুরু হয়েছে, অনেক উঁচুতে যখন চলে গিয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারে যখন চলে গিয়েছে, সে দেখতে পাচ্ছে তার চিপসের প্যাকেট একদম ফুলে ফেপে উঠেছে, একদম মানে এত ফুলে উঠেছে যে এরোপ্লেনটা আরেকটু উঁচুতে যদি যায় এটা ফেটেই যাবে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি কি, আমি আমার চিপসের প্যাকেট নিয়েছি যার মধ্যে গ্যাস ভরা আছে। আচ্ছা, এবার এই চিপসের প্যাকেট নিয়ে যখন আমি মাটি থেকে উপরে যাচ্ছি, যত উঁচুতে যাচ্ছি, ওই চিপসের প্যাকেট আরো ফুলে উঠছে। মানে দেখে মনে হচ্ছে হয়তো কেউ আরো বেশি করে গ্যাস ওর ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে চিপসের প্যাকেট তো লাগানো, তাহলে বাইরে থেকে কেউ কি ওর ভেতরে গ্যাস ঢুকিয়ে দিয়েছে? ঢোকায়নি। যেটুকু গ্যাস ছিল ওইটুকুই গ্যাস আছে। কিন্তু যত তুমি ওপরে গিয়েছো মাটি থেকে, তত কিন্তু গ্যাসের আয়তন বেড়ে গিয়েছে, তাই না? গ্যাসের আয়তন বেড়ে গিয়েছে। মানে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মাটির নিচ থেকে যদি আমরা উপরে উঠি তাহলে গ্যাসের আয়তন বাড়তে থাকে। এবার প্রশ্ন, মাটির নিচ থেকে উপরে উঠলে গ্যাস তো ওইটুকুই ছিল, গ্যাসটার আয়তন কেন বেড়ে যাচ্ছে? আরো একটা ছবি দেখাই তোমাদেরকে, এই প্রশ্নটা একটু করবে যারা রেকর্ড দেখছো তোমরা এই মুহূর্তে ভাবো। এখানে দুজন হচ্ছে সমুদ্রের নিচে ডুব দিয়েছে, অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়েছে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ডুব দিয়েছে। তারা যখন শ্বাস প্রশ্বাস চালায়, মুখ দিয়ে তারা গ্যাসটাকে ছাড়ে, তাদের মুখ থেকে যে গ্যাস বের হয় বা বায়ুর যে বুদবুদ বের হয়, আমি গোল গোল বায়ুর বুদবুদ দেখলাম। এই বায়ুর বুদবুদ গুলো লক্ষ্য করলে দেখা যায় এই বায়ুর বুদবুদটা যখন জলের নিচ থেকে উপরে যত উঠতে থাকে না, এই বায়ুর বুদবুদ গুলো ধীরে ধীরে বড় হতে থাকে। হাওয়ার যে বাবল গুলো বের হয়, সেই হাওয়ার বাবল গুলো ধীরে ধীরে বড় হতে থাকে। ছবি এঁকেছি হয়তো বুঝতে পারছো যে যত নিচ থেকে উপরে যাবে, ওই যে হাওয়ার বুদবুদ আছে বা যে গ্যাসটা ছিল, ওই গ্যাসটাও ধীরে ধীরে জলের নিচ থেকে যত উপরে ওঠে গ্যাসটার আয়তন ধীরে ধীরে বাড়তে থাকে। এটার যদি আমরা উত্তর খুঁজতে যাই যে কেন মাটি থেকে উপরে উঠলে গ্যাসের আয়তন বেড়ে যাচ্ছে, বা জলের নিচ থেকেও যত আমরা উপরে উঠছি গ্যাসের আয়তন বেড়ে যাচ্ছে, এর কারণ হলো জলের গভীরে, ঠিক আছে, জলের যত আমরা গভীরে যাব জলের চাপ কিন্তু তত বাড়তে থাকে। মানে জলের নিচে চাপ বেশি, আশেপাশে অনেক বেশি চাপ থাকে। জল থেকে তুমি যত উপরে উঠবে চাপ কমতে থাকবে। তুমি সমুদ্রে যখনই লাফ দিবে তোমার বেশি জল চাপ মনে হবে না, কিন্তু যত তুমি অনেক বেশি সমুদ্রের গভীরে যেতে থাকবে তুমি চাপটা ফিল করতে পারবে, যে মনে হবে আশপাশ থেকে জল তোমাকে ঠেসে ধরেছে। মানে জলের গভীরে চাপ বেশি, আর আমরা দেখতে পাচ্ছি যেখানে চাপ বেশি ওখানে গ্যাসের আয়তনটা কম আছে। আর যত আমরা উপরে আসছি চাপ কমে যাচ্ছে,
আর গ্যাসের উপরে যদি চাপ কমে যায় গ্যাসের আয়তনটা বেড়ে যাচ্ছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। আগের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। এই যে এই লোকটা চিপসের প্যাকেট নিয়েছিল, ভেতরে গ্যাস ছিল, যখন সে মাটিতে আছে, আমরা কি জানি, আমরা যত মাটি থেকে ওপরে উঠতে থাকবো বায়ুর চাপ কমতে থাকবে। পাহাড়ে গেলে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় কেন? যখন পাহাড়ে যারা ওঠে বা যারা পাহাড় পর্বতে ওঠে তাদের নিঃশ্বাস প্রশ্বাসে নিতে কষ্ট হয় কেন? কারণ উঁচু জায়গা থেকে বায়ুর চাপ কম, বায়ুর চাপ কম, অল্প বাতাস আছে, সেক্ষেত্রে বাতাসের ঘনত্ব কম। এই জন্য মাটি থেকে যত উপরে যাই আমরা বায়ুর চাপ কমতে থাকে। আর যত চাপ কমে না, কোন একটা গ্যাসের উপরে যত চাপ কমে ওই গ্যাসের আয়তন বাড়তে থাকে। এখানে চিপসের প্যাকেট কেন ফুলেছে? কারণ আশেপাশের গ্যাসের চাপটা কম। এবার এটার উত্তর খোঁজার চেষ্টা করি যে গ্যাস বেলুন উপরে গেলে ফেটে কেন যায়। আসলে এটার উত্তরটা আমরা এইভাবেই দিতে পারবো। কিরকম ভাবে? যে যত মাটি থেকে উপরে বেলুনটা উঠতে থাকে ওই বেলুনের আশেপাশে গ্যাসের চাপটা কি হয়? কম থাকে, মানে বেলুনের উপরে চাপটা কম থাকে। যত উপরে উঠতে থাকবে চাপ কমতে থাকবে। আর আমরা কেবলই দেখলাম যদি গ্যাসের উপরে চাপ কমে আয়তন বেড়ে যায়। যদি তুমি বাইরে থেকে অনেক বেশি চাপ দাও তাহলে আয়তন কমে যাবে, চাপ কমালে আয়তন বাড়বে। হ্যাঁ, যত নিচ থেকে উপরে যায় চাপ কমতে থাকে আর বেলুনটা বড় হতে থাকে। বড় হতে 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 এক সময় ওই বেলুনের যে পর্দাটা থাকে সেই পর্দাটা ওই গ্যাসটাকে আর ধরে রাখতে পারে না, আর ফাটাস করে বেলুনটা ফেটে যায়। এই জন্যই বেলুন ফাটে। এখান থেকে তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে আমাদের আশেপাশে ঘটে চলা বিভিন্ন জিনিসগুলো থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা যদি গ্যাসের উপরে চাপ বাড়িয়ে দিই আয়তন কমে যাবে, যদি চাপ কমাই আয়তন বেড়ে যাবে। এই কথাটাকে সবার প্রথম বলেছিল বিজ্ঞানী বয়েল। কোন বিজ্ঞানী বলেছিল? বিজ্ঞানী বয়েল বলেছিল। এই জন্য এই কথাটাকে বা এই প্রকৃতির এই নিয়মটাকে আমরা বলি যে বয়েলের সূত্র। বয়েলের সূত্র এইরকম যে কোন একটা গ্যাসের চাপ যদি বাড়াই তাহলে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে। মানে গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাত মানে কি? উল্টোটা হবে। এটা হচ্ছে বয়েলের সূত্র। এবার বয়েল এই সূত্রটাকে প্রমাণ করার জন্য কিন্তু আগের মতো এরকম চিপসের প্যাকেট এগুলো দেখাননি। তিনি এই কথাটাকে প্রমাণ করেছিলেন একটা ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে। তিনি একটা এরকম ভ্যাকুয়াম পাম্প নিয়েছিলেন, যেমন ছবি দেখতে পাচ্ছ, এরকম একটা ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে তিনি একটা পরীক্ষা করে দেখিয়েছিলেন যে গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। চাপ বাড়াবো আয়তন কমে যাবে, চাপ কমাবো আয়তন বেড়ে যাবে। এটা তিনি পরীক্ষা করে দেখিয়েছিলেন। এবার বয়েল তার পরীক্ষার জন্য এই যে ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করেছিলেন, এটা কিন্তু বয়েল বানায়নি, এটা অন্য একটা বিজ্ঞানী বানিয়েছিল যার নাম হচ্ছে রবার্ট হুক। এটা আমাদের পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে বয়েলের পরীক্ষার জন্য যে ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করেছিলেন সেটা কে বানিয়েছিল? সেটা হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক বানিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে একটা জিনিস আমরা জানলাম কি, যে যদি গ্যাসের চাপ বেড়ে যায় তাহলে আয়তন কমে যাবে, যদি চাপ কমে যায় আয়তন বেড়ে যাবে। এবার একটা প্রশ্ন করি, ফুটবল যারা খেলো তাদেরকে বলি, ফুটবলে যখন আমরা পাম্প দিই ফুটবলের ভেতরে বাতাসের কি হয়? আয়তন বাড়তে থাকে। বাড়তে 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 যত তুমি হাওয়া ভরতে থাকবে ফুটবলের মধ্যে, ফুটবল ধীরে ধীরে টাইট হতে থাকে না? মানে ফুটবলের ভেতরে গ্যাসের চাপ কিন্তু বাড়তে থাকে। তুমি যদি আরো বেশি হাওয়া ভরো ওর ভেতরে গ্যাসের চাপ আরো বাড়তে থাকবে, তাই না? একসময় বলটা ফেটে যাবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি আমরা একটা জিনিস দেখতে পাবো কি, আমরা ফুটবল ফোলাচ্ছি, ফুটবলের ভেতরে গ্যাসের চাপ বাড়ছে, ফুটবলটাও বড় হচ্ছে, মানে আয়তন বাড়ছে। বা বেলুনই ফোলাও, বেলুন ফোলালাম, চলো বেলুন নিলাম একটা, বেলুন যখন আমরা ফোলাই বেলুনের ভেতরে গ্যাসের চাপ বাড়তে থাকে আর বেলুনটা আয়তনে বড় হতে থাকে। আরো ফু দেব, গ্যাসের চাপ আরো বেড়ে যাবে, বেলুনটা আরো বড় হতে থাকবে এবং এক সময় গ্যাসের চাপ সহ্য না করতে পেরে বেলুন ফেটে যায়। এই জিনিসটা যে গ্যাসের চাপ বাড়াচ্ছি আয়তনও বেড়ে যাচ্ছে, চাপ বাড়াচ্ছি আয়তনও বেড়ে যাচ্ছে, কিন্তু বয়েল তো উল্টো কথা বললো যে যদি চাপ বাড়ায় আয়তন কমে যাবে, তাই না? কিন্তু এখানে কিন্তু উল্টো ঘটনা ঘটলো। প্রশ্নটা কি ধরতে পারলে আমি কি বললাম? যে বেলুন ফোলানোর সময় কি হয়, বেলুনের ভেতরে গ্যাসের চাপও বাড়ে আয়তন বাড়তে থাকে, আরো ফু দেই চাপ আরো বেড়ে যায় আয়তন বেড়ে যায়, মানে চাপের সঙ্গে তো আয়তনের সমানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে। কিন্তু কেবলই আমরা পড়লাম এখানে বয়েল বললো যে না, চাপ বাড়লে আয়তন কমে যাবে, তাহলে বেলুনের ভেতরে যখন ফু দিচ্ছি চাপ বেড়ে যাচ্ছে আয়তন কমে যাওয়ার কথা, যত ফু দেবো বেলুন আরো ছোট হয়ে যাওয়ার কথা, সেটা তো হচ্ছে না। তাহলে এখানে তো বয়েলের সূত্র খাটছে না। তো বয়েল তখন বললো দেখো আমি যে তোমাদেরকে বললাম, এই ছবি দুটো দেখি, যে হ্যাঁ গ্যাসের চাপ কমলে আয়তন বেড়ে যাবে, যদি চাপ কমে যায় তাহলে আয়তন বেড়ে যাবে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমার এই কথাটা তখনই খাটবে যখন দুটো শর্ত এখানে, মানে দুটো শর্ত এই ক্ষেত্রে মানতে হবে তোমাকে।
বয়েল দুটো শর্ত দিল, কি কি শর্ত? বয়েল বলল যে আমার এই কথাটা তখনই খাটবে যখন গ্যাসের বয়েল বললো যখন গ্যাসের ভর আর উষ্ণতা এই দুটোর কোনো পরিবর্তন হবে না, যদি ভর স্থির থেকে যায়, মানে ভর যদি না বাড়াও তুমি, তাহলে আমার এই সূত্র খাটবে যে তুমি চাপ বাড়াবে আয়তন কমে যাবে, চাপ কমাবে আয়তন বাড়বে। যেমন চিপসের প্যাকেটের ক্ষেত্রে, প্যাকেটের ভেতরে যে গ্যাসটা ছিল, প্রথমে যে পরিমাণ গ্যাস ছিল পরেও সেই পরিমাণ গ্যাসই ছিল, মানে গ্যাসের ভর স্থির ছিল। হ্যাঁ, আবার হচ্ছে, কিন্তু যখন আমরা বেলুন ফোলাচ্ছি, দেখো যখন বেলুন ফোলাচ্ছি, বেলুনের ভেতরে কি গ্যাসের ভর স্থির থাকছে না? তুমি বেলুন ফোলাচ্ছ মানে কি, বাইরে থেকে হাওয়া ভরছো, তার মানে ভেতরের গ্যাসের ভরটা বাড়ছে, যত হাওয়া ভরছে গ্যাসের ভর বাড়ছে। তো বয়েল বললে এক্ষেত্রে তো ভর তো স্থিরই থাকছে না, তুমি ওই বেলুনটাকে বেঁধে দাও, মানে তুমি আর হাওয়া ঢোকাবে না, এবার ওই বেলুনের উপর আমার সূত্র খাটবে, মানে ভরটাকে তুমি স্থির করে দাও, এবার এই বেলুনের উপরে যদি তুমি চাপ বাড়িয়ে দাও, মানে বেলুনটাকে জলের অনেক তলায় নিয়ে যাও, বেলুনটা ছোট হয়ে যাবে, তুমি বেলুনটাকে আকাশে নিয়ে যাও, বেলুনটা বড় হয়ে যাবে। তাহলে বয়েলের সূত্র কখন খাটবে? তখনই খাটবে যখন গ্যাসের ভর পরিবর্তন হবে না, ভরটা যখন স্থির থাকবে। বয়েল আরেকটা কথা বললো যে উষ্ণতাটাকেও স্থির থাকতে হবে, যে উষ্ণতাও বাড়ালে হবে না কমালে হবে না, বোঝা গেল? বেশ, মানে গ্যাসের ভর আর উষ্ণতা এদের কোনো পরিবর্তন হওয়া চলবে না, এদেরকে স্থির থাকতে হবে বা এদেরকে ধ্রুবক হতে হবে। এখানে একটা শব্দ পড়ছি আমরা, কি? ধ্রুবক। তোমাদের তো অনেক ক্লাস মাইনে এসেছে। ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে যেটার কোনো পরিবর্তন হয় না। যেমন আলো, আলো হচ্ছে তোমার 3 লাখ কিলোমিটার/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যায় আলো। আলো যে এই যে এত গতিবেগে যাচ্ছে, এটা একটা ধ্রুবক। আলো সবসময় এই স্পিডেই যায়। যে কোনো জিনিস যার মান কখনো পরিবর্তন হয় না, একটা নির্দিষ্ট মান থাকে, তাকে আমরা বলি ধ্রুবক। তো এই ক্ষেত্রে বয়েল বলে দিল যে গ্যাসের ভর আর উষ্ণতাকে ধ্রুবক থাকতে হবে, ভর বাড়াও চলবে না কমাও চলবে না, ভরটাকে স্থির থাকতে হবে। বোঝা গেল? হ্যাঁ। এখন পরীক্ষায় যদি আমাদেরকে বলে যে বয়েলের সূত্র লেখো, তুমি কিভাবে লিখবে? তুমি এই কথাটাকে অনেক ভাবে বলতে পারো। তুমি এইভাবে বলতে পারো যে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাই না? ব্যাপারটা ওটাই হচ্ছে যে চাপ বাড়িয়ে দিচ্ছি আয়তন কমে যাচ্ছে, চাপ কমিয়ে দিচ্ছে আয়তন বেড়ে যাচ্ছে, মানে গ্যাসের যে আয়তন সেটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যখন, কখন? শর্ত দুটো বলে দাও। যখন গ্যাসের ভর ও উষ্ণতা স্থির থাকবে। হয়ে গেল বয়েলের সূত্র। এটাকে আমি একভাবে ঘুরিয়ে বলতে পারি, কিভাবে? যে গ্যাসের ভর আর উষ্ণতা যদি স্থির থাকে, এদেরকে স্থির থাকতে হবে, যদি গ্যাসের ভর আর উষ্ণতা স্থির থাকে, তাহলে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। হয়ে গেল। তুমি যখন 3-4টা বই যদি মার্কেট থেকে কেনো, দেখবে এক এক বইতে এক এক রকম করে লেখা আছে, তোমার যেটা সুবিধা হবে তুমি সেইভাবে লিখবে, বা আমার নোটসে যেভাবে লেখা থাকবে সেটা পড়ে নেবে, বুঝে গেলে পড়ে নেওয়ার পর দেখবে যদি সেটা তোমার ভালো লাগে তুমি সেটা লিখবে। বেশ, বয়েলের সূত্র আমরা বুঝলাম। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, আচ্ছা এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? কমেন্ট বক্সে একটু বলো। আমি অনেকক্ষণ ধরে একা একা বকবক করছি, বলো এই পর্যন্ত বোঝা গিয়েছে বয়েলের সূত্র? বেলুন কেন ফেটে যায় বুঝতে পারলাম, চিপসের প্যাকেট এরপ্লেন নিয়ে গেলে কেন ফুলে ওঠে, এই জিনিসগুলো যদি বোঝা যায় আমাকে বলো হ্যাঁ দাদা সমস্ত কিছু ক্লিয়ার। একটু ক্লিয়ার টাইপ করো, সবাই একটু ক্লিয়ার টাইপ করো, কারা কারা বুঝতে পেরেছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হুম, বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবারে এই ছবি দেখে কঠিন লাগছে, কিন্তু ছবিটা কিন্তু কঠিন নয়, এই ছবিটা পরীক্ষায় আসবে না, কিছুই আসবে না, কিন্তু এই ছবিটা আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, এটা একটা পরীক্ষা। এই পরীক্ষাতে কি হয়েছে দেখো, দাদা আমি বেসিকের ক্লাস করিনি, কোনো অসুবিধা হবে? আজকে অসুবিধা হবে না, কিন্তু বেসিকের ক্লাস খুব তাড়াতাড়ি করে নিও, নাহলে এই জিনিসগুলো বুঝতে পারবে না, পরের দিন ক্লাস না, 3 নাম্বার ক্লাস থেকে তুমি জিনিসগুলো হয়তো বুঝতে পারবে না। হুম, যখন আমরা আরো গভীরে ঢুকবো, যে আচ্ছা গ্যাসের উপরে চাপ কমালে আয়তনটা কেন বেড়ে যাচ্ছে, এটা তো এখনো জানি না, এটা তো একটা ঘটনা দেখলাম যে গ্যাসের উপর চাপ বাড়ালে আয়তন কমে যাচ্ছে, কিন্তু এটা কেন হচ্ছে, ওর ভেতরের অণুগুলো এমন কি জিনিস যার জন্য এগুলো হচ্ছে, সেগুলো যখন জানতে হবে তখন বেসিক ক্লাস না জানা থাকলে বুঝতে পারবে না, এই জন্য বলছি বেসিক ক্লাস করে আসো। এখানে দেখতে পাচ্ছি যে একটা পাত্র আছে, হুম, এর ভেতরে হলুদ রঙের যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গ্যাস, ছবি আমি আঁকি, যে জায়গাটা আমি লাল কালি করলাম ওটা হচ্ছে গ্যাস, হলুদ রঙের গ্যাস আছে, আর ওই গ্যাসের মধ্যে দেখো অনেকগুলো গ্যাসের অণু আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ কালো কালো গ্যাসের অণু। এবার একটা জিনিস করছে একজন, কি ওই গ্যাসগুলোর উপরে দেখো অনেকগুলো বাটখারা চাপিয়ে দিচ্ছে, মানে কি
গ্যাসের উপরে চাপ বাড়াচ্ছি। দেখো যখনই চাপ বাড়িয়ে দিচ্ছি মানে অনেকগুলো বাটখারা চাপিয়ে দিচ্ছি, গ্যাসটা কমে যাচ্ছে, মানে গ্যাসের আয়তন কমে যাচ্ছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা একটা পাম্প হয়। হ্যাঁ, আবার যখনই বাটখারা কমিয়ে দিচ্ছি গ্যাসের আয়তন বেড়ে যাচ্ছে, মানে চাপ বাড়ালে আয়তন কমছে, চাপ কমলে আয়তন বাড়ছে, এমন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে তুমি যদি দুটো জিনিস আরো আছে দেখো, এটা দেখা যাচ্ছে যে গ্যাসের প্রেসার, মানে দেখো যখনই চাপ বাড়াচ্ছ প্রেসারটা বেড়ে যাচ্ছে, আর দেখো প্রেসার বেড়ে যাচ্ছে, প্রেসার আবার কমে যাচ্ছে, প্রেসার বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখো, এখানে টেম্পারেচার যে মিটারটা আছে, মানে টেম্পারেচারের যে কাঁটাটা আছে, সেই কাঁটাটা যদি তুমি দেখো, দেখো টেম্পারেচার কি বাড়ছে? বাড়ছে না। দেখো টেম্পারেচার 300 লেখা আছে। তার মানে বয়েলের সূত্র কখন প্রযোজ্য হবে? যখন উষ্ণতাটা স্থির থাকবে, তখন বয়েলের সূত্র প্রযোজ্য হবে। বোঝা গেল? বেশ। আচ্ছা, এবার এখান থেকে মাধ্যমিকে আমাদের এরকম প্রশ্ন করবে, বলবে বয়েলের সূত্রটা লেখো, এর গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করো। বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কি কি? তোমরা দিতে পারবে। বয়েলের সূত্রে কে কে চুপচাপ থাকে, কে কে ধ্রুবক থাকে? তো তুমি বলে দেবে গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা, এটা হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক রাশি। বয়েলে তাহলে যদি বলে বয়েলের সূত্রটি লেখো, তাহলে বয়েলের সূত্র তুমি বলে দেবে যে গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর যদি স্থির থাকে তাহলে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার যখনই ভৌতবিজ্ঞানে বা ফিজিক্সে যখনই কোনো আমরা একটা সূত্র পড়বো, সেই সূত্রটাকে অঙ্কের আকারেও আমাদের লিখতে হয়, মানে তার গাণিতিক রূপটাও মানে প্রতিষ্ঠা করতে হয়, গাণিতিক রূপ। যেমন গ্যাসের চাপকে আমরা ইংরেজিতে বলি প্রেসার, তো প্রেসার মানে গ্যাসের চাপকে আমরা পি দিয়ে লিখি। পি মানে কি? প্রেসার মানে গ্যাসের চাপ। গ্যাসের আয়তনকে আমরা ইংরেজিতে বলি ভলিউম, আয়তন মানে ভলিউম, তো গ্যাসের আয়তনকে আমরা ভি দিয়ে লিখি। তাহলে ভি মানে গ্যাসের আয়তন, পি মানে গ্যাসের চাপ। গাণিতিক রূপ আমরা এরকম লিখবো, যে কি লিখবো? গ্যাসের আয়তন মানে ভি, গ্যাসের আয়তন ভি গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়, মানে বি ভি ব্যস্তানুপাতিক পি। বোঝা গেল? মানে ভি সমানুপাতিক 1/পি, এটাই তো ব্যস্তানুপাতিক সমানুপাতিক ব্যস্তানুপাতিক বুঝিয়েছি বেসিক ক্লাসে। হ্যাঁ, তাহলে গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, এটা আমরা লিখে দিলাম। ব্র্যাকেটে আরেকটা জিনিস লিখতে হবে, আমরা কি লিখে দেবো? যখন গ্যাসের ভর আর উষ্ণতা স্থির থাকে, এটাই বলে সূত্র। হ্যাঁ, এবারে গাণিতিক রূপটাকে আমরা একটু বাড়াবো। সবার প্রথম উপরে একটা ভাষা লিখবে, আগে পয়েন্ট করলে গাণিতিক রূপ পয়েন্ট করলে, আমার একটু ডাক্তারি হাতের লেখা একটু বুঝে নি, এটা গাণিতিক রূপ লেখা আছে এখানে। আচ্ছা, যারা ডাক্তারি হাতের লেখা বোঝো তারা বুঝতে পারছো। এবার আমি এখানে একটা কথা লিখবো, কি যে আমি এরকম বলবো, আহ স্থির গ্যাসের ভর ও উষ্ণতা স্থির থাকলে যদি গ্যাসের আয়তন ভি এবং গ্যাসের আয়তন এবং গ্যাসের চাপ টি হয়, এখানে লিখেছি গ্যাস আয়তন ভি ও গ্যাসের চাপ যদি পি হয়, তাহলে বয়েলের সূত্র কি? কমা দিয়ে নিচে লিখে দেবো ভি সমানুপাতিক 1/পি। পরের লাইনে আমরা কি লিখবো? বা সমানুপাতিক চিহ্ন যদি সরিয়ে দিয়ে আমি সমান সমান চিহ্ন নিতে চাই, তাহলে আমাকে একটা ধ্রুবক নিতে হয়, সেই ধ্রুবকটা আমরা কে দিয়ে লিখি। তাহলে সমানুপাতিক চিহ্ন ছিল এই সমানুপাতিক চিহ্ন, এটার বদলে তুমি সমান সমান চিহ্ন নিচ্ছ, এই জন্য তোমাকে কি লিখতে হবে? কে লিখতে হবে। হ্যাঁ, তাহলে সমানুপাতিক চিহ্নের বদলে আমরা সমান সমান দিয়ে কে লিখতে পারি। আর পরে 1/পি তো ছিলই, 1/পি লিখে দিলাম। এবারে পিটাকে যদি আমি ওই কোণায় নিয়ে যাই, গুণ করে দিই, বজ্র গুণন কোণে যদি গুণ করে দিই, তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারবো? পি সমান সমান কে, মানে গ্যাসের চাপ আর আয়তনের গুণফল সব সময় ধ্রুবক থাকবে। গ্যাসের চাপ আর আয়তনের গুণফল সব সময় ধ্রুবক থাকবে। মানে ধরো প্রথমে কোন একটা গ্যাসের চাপ আছে P1, প্রথমে কোন একটা গ্যাসের চাপ P1, ওই P1 চাপে আয়তন ধরো V1 আছে, আমি ধরছি যে আয়তন V1। তাহলে প্রথম ক্ষেত্রে বয়লের সূত্র আমরা কি লিখবো? যে P1 ইন্টু V1, মানে প্রথমে গ্যাসের চাপ আর গ্যাসের আয়তন এদেরকে গুণ করলাম, এটা কি হবে? এটা ধ্রুবক হবে, মানে এটা সমান সমান কে হবে, এর বয়লের সূত্র বল। এবার ধরো কোনো কারণে তুমি চাপটাকে বাড়িয়ে দিলে বা কমিয়ে দিলে, তুমি পরিবর্তন করে P2 করে দিলে। প্রথমে P1 চাপ ছিল, পরে তুমি P2 চাপ করে দিলে। কত? তুমি ডবলও করে দিতে পারো, 3 ডবল করে দিতে পারো, অর্ধেকও করে দিতে পারো, তোমার ইচ্ছা। তুমি P2 করেছো, কত করেছো বলো? P2 বলেছো।
তো ধরো পরের চাপ তুমি পি টু করে দিলে, আয়তন তোমার ভি টু হয়ে গেল, মানে চাপ বাড়ালে আয়তন কমে যাবে, তো সেক্ষেত্রে আয়তন ধর ভি টু হয়ে গেল। তাহলে বলের সূত্র কি বলে যে চাপ আর আয়তনের গুণফল এটাও ধ্রুবক হবে, এটা সমান সমান কি হবে, মানে পি ওয়ান ভি ওয়ান সমান সমান আমার ধ্রুবক হবে, পি টু ভি টু সমান সমান ধ্রুবক, মানে প্রথমে যে পি ওয়ান ভি ওয়ান ছিল সেটাও কে, পরের পি টু ভি টু কে। তার মানে কি আমি এটা বলতে পারি যে প্রথমে যে চাপ আর আয়তনের গুণফল আর পরে চাপ আর আয়তনের গুণফল এরা সমান? হ্যাঁ, দেখতেই পাচ্ছি যে পি ওয়ান ভি ওয়ান সমান সমান কে, পি টু ভি টু সমান সমান কে, মানে আমরা এখানে লিখতে পারি অতএব পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু, আমরা বলতে পারি। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। বয়েলের সূত্রের গাণিতিক রূপ বলে তুমি ওইটুকু লিখতে পারো যে পিভি সমান সমান কে, বা যদি ভালো হয় তুমি পরে একটু ব্যাখ্যা করে দাও যে পিভি সমান সমান কে মানে কি, যে প্রথমে চাপ আর আয়তনের গুণফল যেটা থাকবে পরেও চাপ আর আয়তনের গুণফল ওটাই থাকবে, মানে পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু। এই দিয়ে আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ শেষ হয়ে গেল। এবার শোনো, যখনই তুমি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে একটা ধ্রুবক নেবে, যেমন এই ক্ষেত্রে একটা ধ্রুবক কে নিলে, তোমাকে বলে দিতে হবে এই ধ্রুবক কে হলো একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখানে আমরা কমা দিয়ে লিখবো, যেখানে কে লিখেছি এখানে আমরা কমা দিয়ে কি লিখবো, আমরা লিখবো কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, সবাই না ক্লাস করার সময় একটা রাফ খাতা নিয়ে বসবে, ক্লাসে লিখবো আমার সাথে সাথে তুমি যদি লেখো, থিওরি গুলো কনসেপ্ট গুলো বুঝবে, কিন্তু যখন অঙ্ক করব এই জিনিসগুলো যদি আমার সাথে সাথে লেখো তাহলে লেখার একটা প্র্যাকটিস হয়ে যায়। বাকি এগুলো নোট টুকার দরকার নাই, এগুলো নোটস তো আমি দিয়েই রেখেছি, অ্যাপের মধ্যে পেয়ে যাবে, আমি দেখিয়ে দেবো নোটস কোথায় আছে, ওখানে প্রশ্ন উত্তর যেভাবে লেখা আছে সেভাবে, এই প্রশ্নের উত্তরও সুন্দরভাবে সাজানো আছে, তুমি জাস্ট দেখে দেখে তোমার নোট খাতাতে তুলে নেবে। বেশ, বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি হয়ে গেল। এখানে যদি প্রশ্ন করে বয়েলের সূত্রের চলরাশি কে কে, তুমি কি উত্তর দেবে? যদি বলে বয়েলের সূত্রের চলরাশি কে, মনে রাখবে কোন একটা সমীকরণে যেই রাশিগুলা থাকে তারাই চলরাশি। চলরাশি মানে যাদের মান পরিবর্তন হতে পারে। বয়েলের সূত্রে কে কে আছে, সূত্রের মধ্যে তুমি বলবে গ্যাসের আয়তন আছে আর চাপ আছে, তাহলে চলরাশি কে কে, আয়তন আর চাপ, মানে আয়তন চাপও বাড়তে পারে কমতে পারে। তাহলে চলরাশি মানে যারা সমীকরণের মধ্যে, ধ্রুবক রাশি যদি বলে মানে ধ্রুবক যদি বলে যার সমীকরণে থাকবে না, যেমন বয়েলের সূত্রের ক্ষেত্রে গ্যাসের ভর আর উষ্ণতা এরা সমীকরণের ভেতরে নেই, মানে এরা ধ্রুবক। বোঝা গেল? বেশ, আচ্ছা। মাধ্যমিক 2017 সালে এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, এই প্রশ্নের উত্তরটা আমরা কি করে করবো চলো দেখি কি বলছে, প্রশ্নটা পড়ি। বলছে বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায়, মানে উষ্ণতাটাকে স্থির রাখতে হবে, নির্দিষ্ট ভরের, ভরটা কোন নির্দিষ্ট রাখতে হবে, হয়ে গেল। কোন গ্যাসের চাপ আয়তনের মধ্যে সম্পর্ক লিখতে, তাহলে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক লিখতে হবে। তুমি কি বলবে, যে পুরো কথাটাই দেখে দেখে বলবে, আগে এইভাবে বলবে। বয়েলের সূত্রটাকে বলে দেবে, তুমি বলবে বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, বা তুমি এরকমও বলতে পারো যে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন ভি আর চাপ যদি পি হয় তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো ভি ব্যস্তানুপাতিক টি হয়ে গেল। মানে সূত্রটাই একটু বলে দিতে হবে এই পর্যন্ত, যে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভি সমানুপাতিক 1/p বা ভি ব্যস্তানুপাতিক পি। হয়ে গেল, 1 নম্বরের প্রশ্ন ছিল। বেশ, এই প্রশ্নটা আজ অব্দি মাধ্যমিকে আসেনি, হয় এই বছরে মাধ্যমিকে আসবে বয়েলের সূত্র লেখো, মানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, আর নলে তোমাদের বেলায় আসবে। কেমন? সো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে প্র্যাকটিস করবে লিখে এটা। এরপরে আমরা এগোই। হ্যাঁ সৌম্যজিৎ বলো। হ্যাঁ, ওর পরে, আমি এখন ক্লাসে আছি, তুমি আমাকে 10টার পর কল করো, আমি ঠিক করে দেবো ওটা। ঠিক আছে, হ্যাঁ বলো, স্যার করে দেবে, অসুবিধা নেই। হুম, ঠিক আছে। তোমাদের মধ্যে একজন কল করে ডিস্টার্ব করছো, ক্লাসের সময় কেন ডিস্টার্ব, এখন ক্লাস করো। প্রশ্নটা দেখো, বলছে বয়েলের সূত্রে সমানুপাতিক যে ধ্রুবকটা আমরা নিয়েছিলাম কে, ওই ধ্রুবকের মান কিসের কিসের উপরে নির্ভর করে। তো তুমি মনে রাখবে
যারা ধ্রুবক থাকে মানে যারা কোনো পরিবর্তন হয় না তাদের উপর নির্ভর করে। মানে এক্ষেত্রে কি হবে, যে ধ্রুবকটির মান কিসের উপর নির্ভর করবে, বয়লের সূত্রে কারা ধ্রুবক, গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা। তাহলে বয়লের সূত্রে যে সমানুপাতিক ধ্রুবক নিয়েছো সেটা গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা এদের উপরই নির্ভর করবে। অ্যান্সার কি হবে, গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতার উপর নির্ভরশীল। গ্যাসের প্রকৃতির উপরও নির্ভর করে, গ্যাসের প্রকৃতির উপরও নির্ভর করে। বেশ, এই কোশ্চেনটা গেল। পরের প্রশ্ন দেখি। আচ্ছা আচ্ছা, তোমরা কি সূত্র থেকে গ্রাফ আঁকতে পারো? যেমন প্রশ্নে এখানে পরীক্ষায় বলবে যে বয়লের সূত্রের পিভি লেখচিত্র অঙ্কন করো, বা পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করো, এগুলো লেখচিত্র আঁকতে দেয়। তো কমেন্টে একটু আমাকে জানাও তোমাদের মধ্যে কে কে এগুলো লেখচিত্র যে কোনো, তোমাকে যদি লেখচিত্র আঁকতে বলি ওই লেখচিত্র তুমি কিভাবে আঁকবে, বা লেখচিত্র জিনিসটা কি হয় এই জিনিসটাকে তুমি বোঝো। যদি না বোঝো তাহলে আমি বেসিক ম্যাথের একটা ক্লাস নেবো, সেখানে গ্রাফ আঁকানো শিখিয়ে দেবো। আপাতত জন্য এই গ্রাফে আমরা ফোকাস করি। যে বলছে বয়লের সূত্রের পিভি লেখচিত্র আঁকো, মানে কি, পি বনাম মানে পি ভার্সেস ভি লেখচিত্র আঁকো। এই লেখচিত্র কি করে আঁকবো, সবার প্রথমে দুটো লাইন টানবো, দুটো লাইনটা দিলাম, যেটা সমান্তরাল লাইন, ঠিক আছে, এটাকে বলা হয় এক্স অক্ষ, এটাকে বলা হয় এক্স অক্ষ। যেটা উলম্ব লাইন এটাকে বলা হয় ওয়াই অক্ষ। তো আমি ওয়াই লিখে দিলাম, কেমন। এবার এক্স ওয়াই আমরা লিখবো না এই ক্ষেত্রে, কেমন, যে কোনো গ্রাফের ক্ষেত্রে নিচেটা হয় এক্স, এটা হয় ওয়াই। এবার এখানে দেখো কি বলেছে, পি বনাম ভি। তো তুমি কি করবে, পিটাকে রাখবে ওয়াই অক্ষ বরাবর, মানে ওয়াই এর জায়গাতে পি লিখে দেবে, ওয়াই এর জায়গাতে পি লিখে দিলাম। ভিটাকে কি করবো, এক্স অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর এই ক্ষেত্রে কে থাকবে, ভি থাকবে। বেশ, মানে এবার যদি আমি লেখচিত্র অঙ্কন করি, এই লেখচিত্র কি হবে, পি বনাম ভি লেখচিত্র, বোঝা গেল, সরি ভি বনাম পি লেখচিত্র। এটা পিভি হবে না, এটা ভি বনাম পি লেখচিত্র হবে। হ্যাঁ, ভি বনাম পি লেখচিত্র হবে, মানে ভিটাকে আমরা রাখবো তোমার ওয়াই অক্ষ বরাবর, আর এক্স টাকে রাখবো আমরা, মানে এক্স এ রাখবো পি কে। তো ভি আর পি কে আমরা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই যে লেখচিত্রটা কিরকম হবে এই লেখচিত্র আমি এখন বোঝাতে যাচ্ছি না, পরে আমি অন্য একটা ক্লাসে বোঝাবো যে লেখচিত্র আমরা কেমন করে আঁকি। আপাতত জন্য একটু শর্টকাটে বলি দিই, দেখো এই লেখচিত্র যেখানে সাদা রং করলাম এটাকে বলা হয় মূল বিন্দু, মানে এই বিন্দুতে সবার মান শূন্য হয়, মানে পি এর মানও শূন্য হবে, আয়তনের মানও শূন্য হবে, এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। এবার তুমি এই বিন্দু থেকে যত পি এর দিকে তুমি এগোতে থাকবে, মানে এক্স অক্ষ বরাবর বা পি অক্ষ বরাবর যত তুমি আগাতে থাকবে সেক্ষেত্রে পি এর মান বাড়তে থাকবে। হ্যাঁ, আবার এই বিন্দু থেকে যত তুমি ওপর দিকে যাবে, ওপর দিকে কে আছে, উলম্ব বরাবর ভি আছে, মানে যত তুমি ওপর দিকে যেতে থাকবে আয়তন তোমার বাড়তে থাকবে, যত নিচে আসতে থাকবে আয়তন কমতে কমতে জিরো হয়ে যাবে। তাহলে ওই মাঝখানের ওই সাদা বিন্দুতে সবার মান শূন্য। হ্যাঁ, একটা বিন্দু নিলাম। আচ্ছা, এই বিন্দুতে গ্যাসের চাপ কম। হ্যাঁ, এই বিন্দুতে গ্যাসের আয়তন কি হবে, বেশি, চাপ কম আয়তন বেশি, তো এই ক্ষেত্রে গ্যাসের আয়তন হয়তো এরকম জায়গায় থাকবে। এক্ষেত্রে আমরা এখান থেকে ডট ডট লাইন টানি, এখান থেকে যদি ডট ডট লাইন টানি এটা এই জায়গায় টাচ করবে, এইভাবে টাচ করবে। হ্যাঁ, আবারও আমি চাপটাকে বাড়িয়ে দিলাম, মানে চাপটাকে এতদূর পর্যন্ত নিয়ে আসলাম। এবার চাপ যদি বাড়িয়ে দিই আয়তন কমে যাবে, সেক্ষেত্রে আয়তনটা আমার কমে যাবে, সেক্ষেত্রে আয়তন হয়তো এরকম জায়গায় হবে। এবার এখানে যদি ডট ডট লাইন টানি, এই জায়গায় টাচ করবে। এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গাতে পি এর ক্ষেত্রে পয়েন্ট নেব, ভি এর ক্ষেত্রে পয়েন্ট নেব। তাহলে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি লেখচিত্র এরকম হয়। তোমাদের এগুলো আঁকতে হবে না, এগুলো আঁকা আমি শিখিয়ে দেবো। আপাতত জাস্ট একটু ঝলক দিলাম, যারা ক্লাস 9-এ পড়ে এসেছো বা এগুলো শিখে এসেছো তোমরা যাতে বুঝতে পারো। বয়লের সূত্রে ভি বনাম পি লেখচিত্র যেটা হয় সেটা এইরকম। এটা হচ্ছে বয়লের সূত্রে ভি বনাম পি লেখচিত্র। এই লেখচিত্রটাকে বলা হয় সমপরাবৃত্ত। এই লেখচিত্রের প্রকৃতিকে কি বলা হয়, সমপরাবৃত্ত, মানে এইরকম ঢেউ খেলানো। মাথায় রাখবে এই লেখচিত্রে যে দুটো মাথা আছে এই মাথা কিন্তু কখনোই তুমি ভি অক্ষের সঙ্গে পি অক্ষের সঙ্গে টাচ করাবে না, ফাঁকা রাখবে, কেমন, এই জায়গাটাতেও ফাঁকা থাকবে, এই জায়গাতেও ফাঁকা থাকবে, ঠেকে যাবে না। বেশ, তাহলে যদি বলে বয়লের সূত্রের ভি বনাম পি লেখচিত্র আঁকো, তুমি ভি টানবে পি টানবে আর এরকম মাঝখান থেকে এরকম
সার্কেল টাইপের করে দেবে, কেমন? এটাকে বলা হয় সমপরাবৃত্ত। উঁচু ক্লাসে গিয়ে তোমরা পড়বে পরাবৃত্ত, সমপরাবৃত্ত এগুলো কি জিনিস, কেমন? বেশ, তাহলে যদি বলে লেখচিত্রের প্রকৃতি কি, তুমি বলবে লেখচিত্রের প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্ত। হ্যাঁ, আচ্ছা, পিভি বনাম পি লেখচিত্র, বয়েলের সূত্রে পিভি বনাম পি লেখচিত্র কিরকম হয়? পিভি বনাম পি, তাহলে পিভি কে আমি এখানে রাখলাম, পিভি বনাম পি লেখচিত্র। হ্যাঁ, পিভি বনাম পি লেখচিত্র এইরকম হয়, এরকম হয় মানে কি, মানে তুমি চাপের মান যতই বাড়াও না কেন, তুমি চাপের মান যতই বাড়াও না কেন, তুমি এদিকে চাপ বাড়িয়ে যাচ্ছ, তবুও পিভির মান কিন্তু, পিভি মানে কি ওপর বরাবর আছে, তো পিভির মান ওপরেও যাবে না নিচেও যাবে না, পিভি একটা নির্দিষ্ট মানেই থাকবে। এক্ষেত্রে লেখচিত্রটা হয়ে যাবে আমাদের চাপ অক্ষের সমান্তরাল সরল রেখা। তাহলে যদি বলে পিভি বনাম পি লেখচিত্র কিরকম হবে, তুমি বলবে পিভি বনাম পি লেখচিত্র হবে চাপ অক্ষের সমান্তরাল সরল রেখা। এবার মনে প্রশ্ন জাগবে, যেটা আমি চাপ যত বাড়াচ্ছি, আগেরটাতে দেখেছিলাম যে চাপ যত বাড়াচ্ছি আয়তন তত কমে যাচ্ছে, তাহলে আয়তন উপর থেকে নিচে দিকে কমে যাচ্ছে, চাপ বেড়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে চাপ এদিকে বাড়ছে আয়তন এদিকে কমছে, তো লেখচিত্র আমার এরকম হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে চাপ আমি বাড়াচ্ছি কিন্তু পিভি, পি আর ভি এর গুণফল এটা বাড়ছে না কমছে না, পি আর ভি এর গুণফল একই থেকে যাচ্ছে, তো চাপ বাড়াচ্ছি একই লম্বা একটা লাইন আমরা পেয়ে যাচ্ছি, পিভি উপরে উঠছে না নিচেও নামছে না। এখানে আমি যদি জিজ্ঞেস করি বলতো পিভির মানের কোনো পরিবর্তন কেন হচ্ছে না, মানে পিভি বরাবর লাইনটা কেন উপর নিচে যাচ্ছে না, এর উত্তর হবে এটা তো বয়েলের সূত্রের লেখচিত্র না। বয়েলের সূত্র কি বলে, বয়েলের সূত্র একটু আগে আমরা দেখলাম যে কি, বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি, যে পিভি সবসময় ধ্রুবক হবে, যে পিভি সমান সমান কে, মানে চাপ আর আয়তনের গুণফল সবসময় ধ্রুবক হবে, এটা কখনো পরিবর্তিত হবে না। তাহলে পিভি তুমি চাপটাকে বাড়াও বা আয়তনকে বাড়াও যাই করো না কেন, পি আর ভি এর গুণফল সবসময় ধ্রুবকই থাকবে, প্রথমেও কে ছিল পরেও কে থাকবে। এখান থেকে আমরা লেখচিত্রটা বুঝতে পারি, এখান থেকে আমরা লেখচিত্রটা বুঝতে পারি যে চাপ তুমি যতই বাড়াও বা আয়তন তুমি যতই বাড়াও যাই করো না কেন, পিভিটা সবসময় স্থির থাকবে। এই জন্য পিভি বনাম পি এর লেখচিত্র হয় চাপ অক্ষের একটা সমান্তরাল সরল রেখা। এই দুটো লেখচিত্র আঁকা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এবার মাধ্যমিকে এই দুটো প্রশ্ন এসেছিল, দেখতে পাচ্ছ তোমরা, বলছে বয়লের সূত্রে পিভি লেখচিত্র অঙ্কন করো, 2022 সালে এসেছিল, 2018 সালে এসেছিল পিভি বনাম পি লেখচিত্র, তো তোমাদের বেলায় রিপিট হতে পারে, ছবি দুটো আঁকা কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু হাই লেভেল কি আমরা যেতে পারি, লেখচিত্রটাকে আমরা একটু হাই লেভেলের লেখচিত্র অঙ্কন করতে চাইছি, সেটা কি যেতে পারি এখন নাকি অন্য ক্লাসে? লেখচিত্র কি তোমরা বুঝতে পেরেছো আমাকে একটু বলো। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কি আছো যে একদম আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ, কোনো রেকর্ড মানে কোনো ইন্টারনেটের কোনো অসুবিধা হচ্ছে না, একটু বলো। কারণ কয়েকজন লিখছে দাদা রেকর্ডিং এর প্রবলেম হচ্ছে, যাদের ইন্টারনেটে প্রবলেম হচ্ছে বা কথা একটু আটকে যাচ্ছে, ঠিকঠাক চলছে না, তোমরা হয় কোয়ালিটি কমাও, আর নাহলে ক্লাসটা রেকর্ড থেকে যাবে, আধা ঘন্টা কি 1 ঘন্টা পর রেকর্ড পেয়ে যাবে, তো রেকর্ডে তুমি দেখে নিও, নাহলে রেকর্ডটা ডাউনলোড করে নিয়ে দেখে নিও, কেমন? আমি পারছি, তার মানে যাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সেটা তাদের সমস্যা, আমার সমস্যা নয়, চলো সবার যদি সমস্যা হয় তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এটা বুঝতে পারলাম, লেখচিত্রের প্রকৃতি মূল বিন্দুগামী সরল রেখা না মূল বিন্দুগামী নয়, মূল বিন্দুগামী সরল রেখা মানে কি, এক্স ওয়াই একলা মূল বিন্দু কোনটা, ওইটা একটা আমার মূল বিন্দু। মূল বিন্দুগামী সরল রেখা মানে কি, যেই সরল রেখা মূল বিন্দু দিয়ে যাবে, এই লেখচিত্রে দেখো এটা হচ্ছে মূল বিন্দু, সরল রেখাটা কি মূল বিন্দু দিয়ে গিয়েছে, যায়নি, তাহলে মূল বিন্দুগামী সরল রেখা কেন বলছো? আমি দেখতে পাচ্ছি সরল রেখাটা, এই সাদা রঙের লেখচিত্রের সরল রেখাটা এটা আমার পি অক্ষের সমান্তরাল, পি অক্ষটাও যেমন আছে লেখচিত্র ওরকম আছে, তো আমি কি বলবো, পি অক্ষের সমান্তরাল সরল রেখা। আচ্ছা, আমরা একটা জিনিস বলি, একটু হাই লেভেল করি, কি জিনিস দাদা, এই যে বয়েলের সূত্র আমরা আঁকলাম, লেখচিত্র আঁকলাম, বয়েলের সূত্রে তো উষ্ণতা ধ্রুবক থাকে, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, উষ্ণতা স্থির থাকে। হ্যাঁ, তার মানে এই লেখচিত্রটা একটা নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে, ধরো আমি লিখলাম এটা T1 উষ্ণতার জন্য, হ্যাঁ T1 উষ্ণতার জন্য লেখচিত্রটা, তার মানে এই লেখচিত্রের সব জায়গাতেই কি উষ্ণতা একই আছে? হ্যাঁ, বয়েলের সূত্রের তো এটা লেখচিত্র, বয়েলের সূত্র কি বলে যে উষ্ণতা স্থির থাকতে হবে, তার মানে এই লেখচিত্রের সব জায়গাতেই উষ্ণতা স্থির আছে, এই জন্য এই লেখচিত্রটাকে আমরা বলি সমষ্ণ লেখ। সমষ্ণ লেখ মানে কি, সমান উষ্ণতা সম্পন্ন লেখচিত্র।
বোঝা গেল? এই লেখচিত্রের সব জায়গাতেই উষ্ণতা সমান আছে। বোঝা গেল আই থিঙ্ক। এর নিচেরটাকে আমরা তাই বলবো যে এই লেখচিত্রের সব জায়গাতে উষ্ণতা কিন্তু সমান আছে। আচ্ছা, এবার যদি আমি উষ্ণতা বাড়িয়ে দিই, কি বললাম? যদি উষ্ণতা বাড়িয়ে দিলাম, ধরো T1 থেকে উষ্ণতা বাড়িয়ে দিয়ে T2 করে দিলাম, তাহলে এই যে লেখচিত্র আছে না, লেখচিত্রটা একটু সামনে সরে যাবে। মানে লেখচিত্র আমরা এরকম হবে। মানে যে লেখচিত্র একটু নিচে ছিল সেটা একটু সামনের দিকে এগিয়ে যাবে। কখন এগোবে? যখন তুমি উষ্ণতা বাড়িয়ে দেবে। মানে তুমি উষ্ণতা T2 করে দিলে। তুই হলে আমি উষ্ণতা আরো বাড়াবো, তুমি ধরো উষ্ণতা বাড়িয়ে T3 করে দিলে, তখন লেখচিত্রটা আরো সামনে এগিয়ে যাবে এইরকম। আমি একটু ভুল লিখেছি। যে মাথাগুলো আছে, মাথাগুলো কিন্তু উপরমুখী করে দেবে না, এরকম বাঁকিয়ে উপর দিকে যেন না হয়ে যায়, একদম নিচের দিকে, মানে ঠেকবে ঠেকবে ভাব কিন্তু ঠেকবে না, এরকম লেখচিত্র হবে। হুম। মানে উষ্ণতা যত বাড়াবো লেখচিত্র সামনের দিকে এগোবে। এবার লেখচিত্র কেন সামনের দিকে এগোবে, এটার উত্তর পরবর্তীতে আমরা ঠিক পেয়ে যাবো যে কেন সামনের দিকে এগোবে। কেমন? আপাতত জন্য তুমি মনে রাখবে যে উষ্ণতা যদি বাড়ায় লেখচিত্র এরকম হয়ে যাবে। এক্ষেত্রে আমরা এরকম এখানে লিখে দেব যে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, মানে T1 থেকে উষ্ণতা আমরা বাড়াচ্ছি, T2 T3 সব থেকে বেশি, T1 হচ্ছে সব থেকে ছোট। উষ্ণতা যত বাড়াবো লেখচিত্র সামনের দিকে এগোতে থাকবে। কেন এগোবে পরে আমরা জানবো। কিভাবে? এখানেও দেখো, আমি একটু ক্লু দিয়ে রাখবো যে কেন এগোবে। এক্ষেত্রেও ধরো এই লেখচিত্রটা উষ্ণতাতে, আমি উষ্ণতা বাড়িয়ে T2 করে দিলাম, তাহলে লেখচিত্র ওপর দিকে শিফট হয়ে যাবে। এটা T2 উষ্ণতাতে, উষ্ণতা T3 করে দিলাম, আরো বাড়িয়ে দিলাম, তাহলে লেখচিত্র আমার T3, মানে লেখচিত্র আরো উপরে উঠে গেল। এক্ষেত্রে ব্র্যাকেটে লিখে দেবো T3 বড়, তারপরে T2 ছোট, T1 আরো ছোট। হ্যাঁ, উষ্ণতা বাড়ালে লেখচিত্র কেন উপর দিকে উঠছে? তুমি একটা জিনিস খেয়াল করার চেষ্টা করো, লেখচিত্র উপরে উঠছে মানে কি? মানে পিভি বরাবর উপর দিকে তুমি উঠছো, মানে পিভির মান বাড়ছে। চাপ আর আয়তনের গুণফল ধীরে ধীরে বাড়ছে। কেন বাড়ছে? কালকেই জানতে পারবে যে উষ্ণতা যখনই আমরা বাড়াই না, গ্যাসের চাপ বেড়ে যায়, আয়তনও বেড়ে যায়। এবার যদি চাপও বেড়ে যায়, আয়তনও বেড়ে যায়, তাহলে তাদের গুণফলও বেড়ে যাবে। এই জন্যই যত আমরা উষ্ণতা বাড়াই লেখচিত্র পিভি বেড়ে যায়, চাপ আয়তন বেড়ে যায়, লেখচিত্র উপরে উঠতে থাকে। আমি হালকা একটু আইডিয়া দিলাম। এই ক্ষেত্রেও তাই হয় যে যত তুমি উষ্ণতা বাড়বে গ্যাসের আয়তন বেড়ে যায়, আর আয়তন বাড়ে জন্যই, চাপ আয়তন বাড়ে জন্যই লেখচিত্র একটু সামনের দিকে শিফট হয়ে যায়। বেশ, আমাদের পড়াশোনা আজকে এই অবধি শেষ। বয়েলের সূত্র পড়লাম, মনে হতে পারে খুবই কম জিনিসপত্র পড়লাম, বাট যেইটুকু পড়লাম এইটুকু থেকে পড়াশোনাটা ভালো করে রেখো। ভালো মতো যা যা আশা করি বুঝতে পেরে গিয়েছো। এবার কিছু ট্রিকি প্রশ্ন, মানে যেই প্রশ্নগুলো একটু বলা হয় না যে হয়তো বইয়ের বাইরে প্রশ্ন এসেছে, মানে কনসেপচুয়াল কিছু প্রশ্ন যেগুলো মাধ্যমিকের জন্য অতটা ইম্পর্টেন্ট না হলেও আমাদের করতে হবে, সেই কোশ্চেনগুলো এবার একটু করবো। চলো, সবার প্রথমে এখানে লেখা আছে যে বেলুন ফোলানোর সময়, যখন বেলুন ফোলাই তখন গ্যাসের চাপ বাড়ে, আয়তনও বাড়ে। এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? আমি তো এটা একটু আগে বললাম, বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপও বাড়ে, আয়তন বাড়ে, তাহলে এটা কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? বয়েল কি বলেছে? যে চাপ বাড়লে আয়তন কমবে। এটার উত্তর আমরা কিভাবে দেব? এটার উত্তর আমরা এইভাবে দেব, আচ্ছা না, এখানে বয়েলের সূত্র খাটবেই না। বয়েল কি বলেছে? যেখানে গ্যাসের ভর আর উষ্ণতা স্থির থাকবে সেখানেই আমার সূত্র খাটবে। যখন বেলুন ফোলাই তখন বেলুনের ভেতরে ভরটা কি স্থির থাকে? ভর স্থির থাকে না। বেলুন ফোলানোর সময় বেলুনের ভেতরে ভর বাড়তে থাকে, যেহেতু ভর বাড়তে থাকে মানে ভর স্থির থাকে না, তাই এখানে বয়েলের সূত্র প্রযোজ্যই নয়। কি বলবো, বয়েলের সূত্র এক্ষেত্রে প্রযোজ্যই হবে না। লঙ্ঘিত কেন হবে বলছো? লঙ্ঘিত হবে মানে কি? যে বয়েলের সূত্রটা ভুল তুমি বলে দিচ্ছ। আসলে বয়েলের সূত্র ভুল নয়, বয়েল বলে দিয়েছে আমার সূত্র তুমি সেখানেই খাটাবে, মানে সেখানেই আমার সূত্র প্রযোজ্য, যেখানে ভর স্থির থাকবে। বেলুন ফোলানোর সময় যেহেতু ভর স্থির থাকে না, তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্যই হবে না, তাই লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নও নেই। আমার নোটসে উত্তরটা খুব সুন্দর করে লেখা আছে, বা তুমি নিজের ভাষাতেও এগুলো উত্তর লিখতে পারো, যে তুমি বলবে এইভাবে যে বয়েলের সূত্রের একটা ধ্রুবক হলো গ্যাসের ভর, কিন্তু বেলুন ফোলানোর সময় গ্যাসের ভর বাড়তে থাকে, তাই সেক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্যই হবে না, মানে এক্ষেত্রে লঙ্ঘিত হওয়ারও প্রশ্ন নেই। এক লাইনে উত্তর দিয়ে দিতে পারো এইভাবে, উত্তরটা সঠিক হওয়া চাই। পরের প্রশ্ন, বয়েলের সূত্র বিব্রত করার সময়
নির্দিষ্ট ভরের কথা কেন উল্লেখ করা হয়? ভরটাকে কেন নির্দিষ্ট রাখা হয়? এটার উত্তর কি হবে বলো দেখি, একটু ভাবো। যে আচ্ছা, ভরটাকে কেন নির্দিষ্ট রাখা হয়? আমরা কেবলই দেখলাম যে যদি ভরটাকে নির্দিষ্ট না রাখি, ভর যদি বাড়াতে থাকি, তাহলে বয়লের সূত্র খাটেই না। মানে বেলুন যখন ফোলাতে থাকবো, ভর বাড়তে থাকবে, চাপও বাড়বে, আয়তন বাড়বে। মানে গ্যাসের ভর যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে গ্যাসের চাপ, আয়তন এগুলোও পরিবর্তিত হয়ে যায়। ভর পরিবর্তিত হলে চাপ, আয়তন এরাও পরিবর্তিত হয়ে যায়। এই জন্য এক্ষেত্রে বয়লের সূত্র খাটবে না। তার মানে আমরা বলবো বয়লের সূত্র বিব্রত করার সময় ভরটাকে আমাদের নির্দিষ্ট রাখতে হবে। এটার উত্তর এরকম হবে যে গ্যাসের ভর যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে গ্যাসের চাপ আর আয়তনও পরিবর্তিত হয়ে যায়। এই জন্য বয়লের সূত্র বিব্রত করার সময় আমাদেরকে ভরটাকে স্থির রাখতে হবে, মানে ভরটাকে নির্দিষ্ট করে রাখতে হবে। এটা হচ্ছে উত্তর। উত্তরটা খুব সুন্দর করে নোটসে লেখা আছে, নিজের ভাষায় পড়বে, ভালো করে পড়ে নেবে, হয়ে যাবে। আচ্ছা, জলের বুদবুদ কেন, বায়ুর বুদবুদ হবে, ঠিক আছে, এটা হবে বায়ুর বুদবুদ গভীর জল থেকে উপরে উঠে আসার সময় আকারে কেন বলা হয়? তুমি এরকম বলবে যে আমরা জানি, বা এরকম লিখবে যে বয়লের সূত্র অনুযায়ী গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। হ্যাঁ, অর্থাৎ চাপ যদি কমে, আয়তন বাড়বে। পুকুরের বা জলাশয়ের তলদেশে চাপ বেশি থাকে এবং যত উপরে ওঠা যায় চাপ কমতে থাকে। এবার একটা বায়ুর বুদবুদ জলের তলদেশ থেকে যত উপরে উঠতে থাকবে, তার উপরে চাপ কমতে থাকে এবং বয়লের সূত্র অনুযায়ী তার আয়তন বাড়তে থাকে। হয়ে গেল। উপরে উঠলে কেন আয়তন বাড়ে? কারণ চাপ কমে যায়, তাই আয়তন বেড়ে যায়। হয়ে গেল। এই প্রশ্নের উত্তর করো দেখি। বলছে একটা বেলুনের আকার যত উচ্চতা বাড়ে, আকার কেন বড় হতে থাকে, একসময় ফেটেও যায়, এটা বলতে পারে যে বেলুন উপরে গেলে কেন ফেটে যায়। তো এটা এখানে বলা হচ্ছে যে একটা বেলুনের আকার। আচ্ছা, তোমরা যখন আমার নোটসটাকে পড়বে, দেখবে নোটসের মধ্যে কোথাও কোথাও ইকিউ লেখা আছে। ইকিউ মানে কি? ইকিউ মানে হচ্ছে এক্সট্রা কোশ্চেন। এক্সট্রা কোশ্চেন কি? তোমার একটু জ্ঞানটাকে বাড়ানোর জন্য, তুমি যাতে একটু জিনিসপত্রগুলোকে বেশি ভাবতে শেখো, সেই জন্য এই এক্সট্রা কোশ্চেন। এই এক্সট্রা কোশ্চেন গুলো মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট নয়। তো ইম্পর্টেন্ট নয় মানে কি পড়বো না? পড়বে অবশ্যই, কিন্তু যখনই ধরো কোনো একটা পরীক্ষা সামনে চলে আসলো, ধরো কালকে তোমার স্কুলে পরীক্ষা আছে, গ্যাসের আচরণের উপর তোমাকে পরীক্ষা দিতে হবে, তখন তোমার হাতে সময় কম, তুমি যখন নোটসটাকে রিভাইজ করতে বসবে, তখন তুমি এই প্রশ্নের উত্তরগুলো আর পড়বে না, এগুলোকে তুমি স্কিপ মারবে। যেগুলো শুধু কোশ্চেন লেখা আছে সেগুলোরই উত্তর তুমি পড়বে। আর এই এক্সট্রা কোশ্চেন গুলোর তুমি জাস্ট প্রশ্নটা পড়ে নিয়ে মনে মনে ভাববে যে উত্তরটা বানাতে পারবে নাকি, যদি হ্যাঁ উত্তর তো বানিয়ে দেবো, হয়ে গেল, পড়বো না, তাহলে ওটা পড়ে টাইমটা নষ্ট করবো না। এক্সট্রা কোশ্চেন গুলো পরীক্ষার আগের দিনের রিভিশনের জন্য নয়, এক্সট্রা কোশ্চেন গুলো জ্ঞানটাকে বাড়ানোর জন্য। তো এটাও এরকম। তাহলে উচ্চতা বাড়ার সময় সঙ্গে আয়তন কেন বাড়ে? আমরা কি বলবো, উচ্চতা বাড়ার সাথে সাথে চাপ কমে যায়, আর বয়লের সূত্র অনুযায়ী চাপ কমলে আয়তন বাড়বে, এই জন্য বেলুনের আয়তন বেড়ে যায়। পরের প্রশ্ন। আচ্ছা, খুব দারুণ প্রশ্ন। বলছে একটা আবদ্ধ পাত্রে একটা গ্যাস রাখা আছে, ওই গ্যাসের উপরে যদি আমরা চাপ কমাই, তাহলে আয়তন বাড়বে। আমি চাপ কমাতে 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 যদি চাপটাকে শূন্য করে দিই, তাহলে কি হবে? বা একটা প্রশ্ন আছে যে কোনো গ্যাস ভর্তি বেলুনকে, কি লেখা দেখতে পাচ্ছ? কোন গ্যাস ভর্তি বেলুনকে আমি যদি মহাকাশে নিয়ে যাই, আমি যদি চাঁদে নিয়ে চলে যাই বেলুনকে, তাহলে কি হবে বেলুনটার? বা একই কথাই, যে চাঁদে বা মহাকাশে আশেপাশে কোনো বাতাস নেই, মানে বায়ুর চাপ শূন্য। তাহলে আমি যদি কোনো গ্যাসের ওপরে চাপ যদি শূন্য করে দিই, তাহলে ওই গ্যাসের আয়তন কি হবে? তুমি আগে মনে মনে ভাবার চেষ্টা করো যে একটা বেলুন আছে বা গ্যাস আছে, চাপ আছে, হ্যাঁ, আমি চাপ কমাচ্ছি, আয়তন বাড়ছে, চাপ কমাচ্ছি, আয়তন বাড়ছে, চাপ যত কমাচ্ছি আয়তন তত বাড়ছে। চাপ কমাতে 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 যদি একদমই শূন্য করে দিই, আয়তনও তখন বাড়তে 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 অসীম হয়ে যাবে। অসীম মানে কি? যার কোনো সীমানা নেই, মানে বিরাট বড় আয়তন, অনেক বেড়ে যাবে, তাই না? তাহলে একটা বেলুনকে যদি মহাকাশে নিয়ে যাই, মহাকাশে চাপ শূন্য, তাহলে ওই বেলুনটার আয়তন বেড়তে বাড়তে বাড়তে ফটাস হয়ে যাবে বেলুনটা, তাই না? বেলুনটা একসময় ফেটে যাবে। তাহলে কোনো একটা গ্যাসের যদি চাপ শূন্য করে দিই, তাহলে চাপ শূন্য করে দিলে আয়তন অসীম হয়ে যাবে, আয়তন অনেক বেড়ে যাবে। এই প্রশ্নটার উত্তর বোঝা গেল নাকি একটু বলো কমেন্টে, কে কি বলছো? ক্লিয়ার? ক্লিয়ার? কার কার এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ক্রিস্টাল ক্লিয়ার যদি হয় বয়লের সূত্রটা আমাকে বলো। ফেটে যাবে, ভেরি গুড, অনেক বলছে ফেটে যাবে। ইয়াসমিন খাতুন বলছে ফেটে যাবে, শেখ আনোয়ার হোসেন বলছে হ্যাঁ ফেটে যাবে। চলো, অনেকে অনেক কমেন্ট করছো, ভেরি গুড, ক্লিয়ার, বেশ। এবার
যদি এই প্রশ্নগুলো যেগুলো আছে না, এগুলো স্কুলের পরীক্ষাতে করে, এগুলো মাধ্যমিকে করে না সাধারণত, কিন্তু স্কুলের টেস্ট পরীক্ষাতে কিন্তু এক্সট্রা কোশ্চেন থেকে আসতে পারে কোশ্চেন। এই জন্য এক্সট্রা কোশ্চেন গুলো আমি করাচ্ছি, যে স্কুলে যখন তোমাদের টেস্ট পরীক্ষা হবে, ইউনিট টেস্ট হবে, তখন কিন্তু এই এক্সট্রা কোশ্চেন গুলো দেবে যাতে তুমি ভেবে উত্তর দাও। তো সেগুলো আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবো, যাতে স্কুলে টেস্ট পরীক্ষা যাই করুক না কেন সেটা যাতে করে আসতে পারি। কেমন? আচ্ছা, এবার এটা যখন উত্তর লিখবে না, উত্তর তুমি কথাতেও বলতে পারো, বা একটু গাণিতিক ভাবে তুমি দেখাতে পারো। কিরকম? তুমি বলবে আমরা জানি, আমি গাণিতিক ভাবে শিখিয়ে দিচ্ছি, যে আমরা যদি গাণিতিক ভাবে প্রমাণ করতে চাই কি হবে গ্যাসের আয়তন, তো আমরা এরকম বলতে পারি যে আমরা জানি বয়লের সূত্র কি বলে, বয়লের সূত্র অনুযায়ী পিভি সমান সমান ধ্রুবক, বা কে, পিভি সমান সমান কে, ব্র্যাকেটে লিখে দিলাম ধ্রুবক, মানে কে এটা হলো ধ্রুবক। তাহলে পিভি সমান সমান কে, বা ভি সমান সমান কি লিখবো, পিটা নিচে চলে আসবে, কে বাই পি। হ্যাঁ, এখন পি সমান সমান যদি শূন্য বসাই তাহলে কি হবে সমীকরণটাকে, তুমি বলে তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখলাম তাই। পি সমান সমান শূন্য হলে আমরা কি লিখতে পারবো, ভি সমান সমান কে বাই শূন্য, কে বাই শূন্য। এবার শোনো, যে কোনো সংখ্যাকে আমরা যদি শূন্য দিয়ে ভাগ দিই, অঙ্কে তোমরা পড়বে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ দেওয়া যায় না, মানে সেটা অসংজ্ঞাত হয়। কেমন? কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা বলি, যে কোনো সংখ্যাকে আমরা যদি শূন্য দিয়ে ভাগ দিই, সেই সংখ্যাটার উত্তর যেটা বেরোবে সেটা অনেক বড় হবে, মানে সেটা অসীম হয়ে যাবে। কোনো একদিন আমি তোমাদের বোঝাবো যে কেন কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ দিলে আমরা অসীম বলি ফিজিক্সে, সেটা অন্য একদিন বোঝাবো, দারুণ লাগবে। আপাতত শুধু মুখস্থ মারো যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ দিলে অসীম হয়ে যাবে। অসীমটাকে আমরা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটাকে বলা হয় ইনফিনিটি সাইন, মানে ইনফাইনাইট হয়ে যাবে। ইনফাইনাইট মানে কি, নির্দিষ্ট নয়, অসীম হয়ে যাবে, অনেকটা বেড়ে যাবে। বেশ, তার মানে আমরা এখান থেকে অঙ্কের মাধ্যমে দেখতে পাচ্ছি যে চাপ যদি শূন্য করে দাও আয়তন তোমার অসীম হয়ে যাবে। তো এরকম অঙ্কের আকারে দেখিয়ে দিও, তুমি ভাষায় বলে দিতে পারো যে অর্থাৎ চাপ যদি শূন্য করা হয় আয়তন আমার অসীম হয়ে যাবে। আমরা কনসেপ্টে বুঝতে পারলাম, আবার অঙ্কের মাধ্যমে আমরা প্রমাণ করে দেখালাম, বোঝা গেল? বেশ, পরের প্রশ্ন। আচ্ছা, বলছে একটা বায়ুপূর্ণ বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি হবে, চাঁদে নিয়ে গেলে কি হবে, এই উত্তরটা একটু পড়ে নেবে। এই উত্তরটা বয়েলের সূত্র দিয়ে দেওয়া নেই, বয়েলের সূত্র দিয়ে দিতেই পারি যে চাঁদে বায়ু শূন্য, সরি বায়ু নেই, মানে বায়ুর চাপ শূন্য, আর চাপ শূন্য হলে বয়েলের সূত্র অনুযায়ী আয়তন অসীম হয়ে যায়। তো সেক্ষেত্রে আয়তন অনেক বেড়ে যাওয়ার জন্য বেলুনটা ফেটে যাবে। এখানে একটু অন্য ভাষাতে উত্তর দেওয়া আছে, এই উত্তরটা তোমরা নিজেরা বাড়িতে পড়বে এবং নিজেরা বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে পরের দিন আমাকে বলবে। তোমরা ওটাও দিতে পারো, এটাও দিতে পারো, দুটো অ্যান্সারই লেখা যাবে। আচ্ছা, এটা একটা প্রশ্ন যেটা বিভিন্ন স্কুলের আমি টেস্ট পেপারে দেখেছি, মাধ্যমিকের এটা সিলেবাসের বাইরের জিনিস, এই জন্য এক্সট্রা কোশ্চেন লিখেছি, বাট আমরা প্র্যাকটিস করে রাখি। বলছে কি, গ্যাসের চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো বয়েলের সূত্র থেকে, বা গ্যাসের ঘনত্ব যেটা ডি আমরা লিখি ডেনসিটি, আর চাপ মানে প্রেসার, এদের মধ্যে সম্পর্কটা কি, সেটা হচ্ছে সমানুপাতিক, মানে ডি সমানুপাতিক টি, এটা প্রমাণ করো। এটা অনেক স্কুলে এই ধরনের প্রশ্ন আসে। তো লাস্ট এটাই আমাদের ক্লাস আজকের লাস্ট প্রশ্ন, যে এটা কি করে প্রমাণ করবো। খুবই সোজা, তুমি আগে কি লিখবে বলো তো, তুমি আগে লিখবে যে স্থির, তুমি এরকম বলবে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের শর্ত বলে দিলে কোন গ্যাসের আয়তন ভি এবং চাপ যদি পি হয়, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী ডি সমানুপাতিক 1/p, এটা আমরা জানি। হুম, বেশ, এটা আমরা জানি। এবার তুমি এরকম লিখবে যে এখন, বা তুমি এই ব্র্যাকেটে লেখো, ব্র্যাকেটে লেখো যেহেতু, কি লিখবে, যেহেতু, যেহেতু লিখবে আমরা কি জানি ঘনত্ব সমান সমান কি, ভর বাই আয়তন, মানে ঘনত্ব ডি সমান সমান ভর এম বাই আয়তন ভি, এরকম লিখতে পারি। আমি ভাষায় লিখলাম না, সংকেতে লিখলাম যে ঘনত্ব মানে ডি, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, ভর মানে কি মাস এম, আয়তন মানে ভলিউম ভি। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, এটা তো আগের ক্লাসগুলোতে আমরা পড়ে এসেছি। হ্যাঁ, এখান থেকে আমরা লিখতে পারি যে ভি সমান সমান ভর বাই ঘনত্ব, মানে ভি সমান সমান কি হবে, ডিটা নিচে চলে আসবে, ভিটা উপরে চলে যাবে। চেঞ্জ করে দাও কোনাকুনি, সরি একই জিনিসই তো করে দিলাম, মানে ভিটাকে উপরে নিয়ে যাও। তাহলে ভি সমান সমান আমরা কি লিখতে পারি, এম বাই ডি। তো তুমি লিখে দেবে যে যেহেতু ভি সমান সমান এম বাই ডি, তাহলে আমি পরের লাইনে ভি এর জায়গাতে এম বাই ডি লিখে দিই।
বাই ডি লিখে দিলাম, সমান সমান 180 হয়ে গেল। আচ্ছা, এমটাও তো একটা ধ্রুবক, এমটা কি গ্যাসের ভর, এটাও তো ধ্রুবক বয়েলের সূত্রের ক্ষেত্রে, বয়েলের সূত্রে এমটাও ধ্রুবক, গ্যাসের ভর স্থির থাকে। তো আমি পরের লাইনে লিখবো বা 1/d সমানুপাতিক 1/p, উল্টে দাও মানে ডি সমানুপাতিক পি। ব্যাস প্রমাণ হয়ে গেল যে গ্যাসের ঘনত্ব তার চাপের সঙ্গে সমানুপাতিক। তুমি চাপ বাড়ালে ঘনত্ব বাড়তে থাকবে, তাই না? জিনিসপত্র ঘন হতে থাকবে, যত চাপ বাড়াবে অণুগুলো কাছে আসবে, অণুগুলো ঘন হয়ে যাবে। আর অণুগুলো কতটা ঘন ঘন আছে সেটাকে আমরা বলি ঘনত্ব, তাই না? তাহলে চাপ বাড়ালে ঘনত্ব বাড়বে, সমানুপাতিক হয়ে গেল। এখানে ব্র্যাকেটে লিখে দেবে যে এমটাকে তুমি কেন সরালে, তুমি লিখে দেবে যেহেতু এম বয়েলের সূত্রের ক্ষেত্রে এম স্থির থাকে। আমার নোটস এগুলোর উত্তর করে দেওয়া আছে সুন্দর করে, তো ওইভাবে নিজের মতো অ্যান্সারটা করে নেবে। তো এখানে আমাদের বয়েলের সূত্র শেষ হচ্ছে। বেশ, এবার তোমাদের একটু কমেন্টে একটু গল্প করি, কে কোথা থেকে আছো। প্রথমে আমরা কি করলাম, আমাদের পড়ার ফ্লোটা কিরকম ছিল, আগে আমরা এক ঘটনা দেখলাম, সেই ঘটনাগুলো কেন হচ্ছে তার কারণ খুঁজতে গেলাম, কারণ খুঁজতে গিয়ে একটা নিয়ম জানতে পারলাম যে গ্যাসের উপরে চাপ কমে গেলে আয়তন বেড়ে যায়। এই কথাটা সর্বপ্রথম বিজ্ঞানী বয়েল বলেছিল, রিভিশন করাচ্ছি। বয়েল একটা পরীক্ষার মাধ্যমে এটাকে প্রমাণ করেছিল। তার পরীক্ষার জন্য যে ভ্যাকুয়াম পাম্প ছিল সেটা বিজ্ঞানী রবার্ট হুক হচ্ছে বানিয়ে দিয়েছিল। বয়েলের সূত্রটাকে আরো একটা জটিল ছবি দিয়ে বুঝলাম, এটা না পড়লে হবে, বাদ দিয়ে দাও এটা। হ্যাঁ, বয়েলের সূত্রের গাণিতিক রূপ পড়লাম আমরা, আর বেশ কিছু প্রশ্নের সমাধান করলাম। মাধ্যমিকে শুধুমাত্র 3টেই প্রশ্ন এসেছে এই অংশ থেকে আজ পর্যন্ত, সেই 3টেও সমাধান করে নিচ্ছি এবং বিভিন্ন টেস্ট পরীক্ষার সমাধান করলাম। আচ্ছা, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। কার কেমন লাগলো ক্লাস বলবো, তার আগে তোমাদের জন্য বাড়িতে একটা হোমওয়ার্ক, এটার অ্যান্সার ভাববে। এটার উত্তর আমি আগে বলবো না, অন্য কোনো দিন বলবো, যেদিন তোমরা নিজেরাই জানতে চাইবে। এটার উত্তর তোমরা খুঁজবে। কি, যদিও আমি বেসিক ক্লাসে হালকা হলেও বলে দিয়েছিলাম। কি, আমরা যে শ্বাস প্রশ্বাস চালাই না, নিঃশ্বাস প্রশ্বাস চালাই, এটার এখানেও কিন্তু বয়েলের সূত্রই খাটে। বয়েলের সূত্রের জন্যই আমরা শ্বাস প্রশ্বাস চালাচ্ছি। এর মানে এমন নয় যে বয়েল বিশাল কাজ করেছে যে বয়েলের জন্য আমরা বেঁচে আছি, না। আমরা যে শ্বাস প্রশ্বাস চালাচ্ছি এখানেও এই গ্যাসেরই এই একটা ধর্ম সম্পর্কে আমরা জানতে পারছি, মানে যেই ধর্মটা আজকে জানলাম, যেটা বয়েল বলেছিল। এখানে একটা জিনিস হচ্ছে কি দেখো, যখন ফুসফুসটা বড় হয়ে যাচ্ছে তখন আমাদের নাক দিয়ে হাওয়া ঢুকে যাচ্ছে। ফুসফুস যখন বড় হয়ে যায় আমাদের নাক দিয়ে হাওয়া ঢোকে। যখন ফুসফুসটা ছোট হয়ে যায়, যখন ফুসফুসের পেশিগুলো যখন সংকুচিত হয়, ফুসফুসটা যখন ছোট হয়ে গেল, তখনই আমাদের নাক দিয়ে হাওয়া বেরিয়ে যায়। হুম, এটা কেন হচ্ছে এটা তুমি ভাবার চেষ্টা করবে, কেমন? এর বয়েল সূত্রের জন্যই হয়, কিন্তু বয়েলের সূত্রটা কিভাবে খাটছে এটা তুমি নিজে থেকে ভাববে। আমি একটা ক্লু দিয়ে দিই। কিরকম ক্লু দাদা, শোনো। আমাদের আশেপাশে যত বাতাস আছে এরা সব সময় না সব জায়গাতে চাপের সমতা বজায় রাখতে চায়, চাপের সমতা বজায় রাখতে চায়। কোন জায়গায় যদি চাপ কমে যায় আশেপাশ থেকে বাতাসগুলো ছুটে চলে আসে ওই জায়গাতে, তখনই আমরা ওটাকে বলে দিই যে ঝড় এসেছে আমাদের এখানে। ঝড় আসে বলে না যে নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে, যেখানে নিম্নচাপ হয়ে যায় সেখানে ঝড় বৃষ্টি আসে। যত বেশি নিম্নচাপ তত বেশি ঝড় বৃষ্টি হওয়ার প্রবলতা, মানে মানে ব্যাপারটা বেশি থাকে। নিম্নচাপ মানে কি, ওখানকার বাতাসের চাপ কমে গেছে। তো যেখানে বাতাসের চাপ কমে যায় আশেপাশ থেকে বাতাস সেইখানে চলে আসে, আর যেখানে চাপ বেড়ে যায় বাতাসটা সেখান থেকে বাইরে বেরিয়ে চলে যায়। তো এই কথাটা এখানে নিজে থেকে একটু ভাববে, যে যেখানে ফুসফুসে প্রেসার মারছে, তো এমন কি হচ্ছে যার জন্য বাতাসটা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, এটা নিজে থেকে ভাববে, কেমন? আচ্ছা, আশা করি উত্তর পারবেন। তোমাদের মধ্যে এই মুহূর্তে এমন কি কেউ আছো যে এটার উত্তর পারবে? যদি পারো তাহলে তোমাকে কলে নেব। কে কে পারবে এটার উত্তর? ইয়াসমিনা খাতুন বলছে দাদা পারবো। আচ্ছা, ইয়াসমিন একটু হাত তোলো, তুমি কি সবাইকে উত্তর বলতে পারবে, বোঝাতে পারবে? যদি পারো তাহলে একটু হাত তোলো দেখি, তাহলে তোমাকে কলে নিচ্ছি। আহ আমি একটু মাইকটা, হ্যাঁ হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ আমার কথা হয়তো শুনতে পাচ্ছ। ইয়াসমিনা হাত তোলো তো, যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে কলে নিচ্ছি। তোমার মোবাইলের পাশে দেখো একটা হাতের ছবি দেওয়া আছে, চ্যাট লেখা আছে, পোল লেখা আছে, তারপর হাতের একটা ছবি আছে, ওই হাতটাতে টাচ করো, তাহলে তোমাকে কলে নিচ্ছি। বাকি আর কে কে পারবে দেখছি, কারণ ইয়াসমিনের লজ্জায় হয়তো আসলোই না, যে না এখানে এতজনের মধ্যে লজ্জার কিছু নেই, কারণ দেখো তোমরা কেউ কাউকে তোমাকে দেখতেও পাবে না এখানে। ভিডিও কলটা আমরা কিছু এখনো চালু ফালু করিনি, তো এমনি কলে অসুবিধার কিছু নেই। যারা বুঝতে পারোনি কারণ
তারা হচ্ছে ইয়ে করে নিও। ইয়াসমিনা হয়তো কলে আসবে না, ঠিক আছে। বাকি কে কে পারবে, কে কে কমেন্টে বলো, আমি নিয়ে নিচ্ছি। পরমার্থ ও কলে নেন, ঠিক আছে, আমি তোমাকে কলে নিচ্ছি। ঠিক আছে, চলো। কোথায় হাত তোলো, নিত না হাত তুলেছ? হুম। পরমার্থ কল কেটে দিয়েছে। আচ্ছা, যারা যারা হাত তুলেছে তোমাদেরকে নিয়ে আমি এক এক করে। সম্রাট বিশ্বাস আছো? হ্যালো? হ্যালো সম্রাট, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কোথায়? বায়ু চাপের জন্য হচ্ছে এরকম। তুমি কোথায়? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? হাওড়া, হাওড়া জেলা। আচ্ছা, হাওড়া থেকে পড়াশোনা করছো। ঠিক আছে, এটার উত্তর বলতে পারবে? বলো দেখি। স্যার মানে আমাদের যখন ফুসফুসটা বড় হয়ে যাচ্ছে, মানে তো বায়ু সেখানে চাপটা কমে যাচ্ছে, তাই বাইরে থেকে বায়ু ভিতরে ঢুকে যাচ্ছে। আর যখন পেশিগুলো সংকুচিত হচ্ছে, তখন বায়ুর চাপ বেশি হয়ে যাচ্ছে, তাই বাইরে বেরিয়ে যাচ্ছে হয় বায়ু। হ্যাঁ, ফুসফুস বহলে কেন চাপ কমে যাচ্ছে? কারণ বয়লের সূত্র, আয়তন বাড়লে চাপ কমে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই। হ্যাঁ স্যার, আরেকটা প্রশ্ন ছিল। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আপনার ভিডিওগুলো ডাউনলোডই করতে পারছি না। ডাউনলোড হচ্ছে না? আজকে তো প্রথম ক্লাস। হ্যাঁ মানে আগের দিনে যেটা হলো সাহেব ঘোষাল স্যারের, সেইটাও ডাউনলোড করতে পারছি না। কেন, ডাউনলোডের সুইচ নেই, তীর চিহ্ন নেই? না না, কিছু নেই। আমি দেখবো নি তাহলে, ঠিক আছে, আমি দেখছি তাহলে কি করা যায়। হুম। ঠিক আছে স্যার, এটা হলো কন্টেন্টে অ্যাড করে বলে দিন না, তাহলে দেখা যদি হয়। কোনটা অ্যাড করে দেবো, আমি স্যারকে শিখিয়ে দেবো, ওগুলো তো স্যার দায়িত্ব থাকে। হুম। ঠিক আছে, চলো টা। আর কে আছো? হালকা গল্প করি, তবে টাটা সবাইকে। ভালো মতো পড়াশোনা করবে, দেখবে আমি বলে দিচ্ছি। অ্যাপের কন্টেন্টে ঢুকবে, ঠিক আছে, মানে ব্যাচে ঢোকার পর কন্টেন্ট লেখা আছে, ওখানে তুমি ফিজিক্যাল সায়েন্সে ঢুকবে। দেখবে গ্যাসের আচরণের একটা ফোল্ডার আছে, ওর ভেতরে ঢুকলে তুমি দেখবে গ্যাসের আচরণ থেকে আজকে যা কিছু পড়িয়েছি তার উপরে নোটস দেওয়া আছে। আর একটা মক টেস্ট 1 লেখা আছে। আগে নোটসটা পড়ে নেবে নিজের মতো করে, ভালো করে মুখস্থ হয়ে গেল সব জিনিসপত্র। তারপর মক টেস্টটা দেবে, 7 নম্বরের একটা পরীক্ষা। ওই মক টেস্টের প্রশ্ন দেখে দেখে নিজের খাতাতে উত্তর লিখবে। তারপর ওখানে ছবি তুলে পাঠানোর একটা জায়গা থাকে, তুমি তোমার খাতাতে তুমি কি লিখেছো সেটা ছবি তুলে আমাকে পাঠাতে পারো, কেমন? হুম। স্যার পাঠিয়ে আপনি রাখবো। কি এগুলো দেখবেন? স্যার আপনি এগুলো সবার দেখা দেখবেন? সম্ভব নয়, সবারটা দেখা সম্ভব নয়, কিন্তু শুরুর দিকে যারা যারা সাবমিট করবে আগে তাদেরটা হয়তো একটু একটু করে রাখবো, ওখানে আমি হয়তো নাম্বারও দিয়ে রাখতে পারি। But হয়তো দেখবো না, কিন্তু তোমরা নিজেরাই করবে, তোমরা নিজেরা পরীক্ষাটা দিয়ে নিলে, তারপর নিজেরাই মেলাবে, হ্যাঁ, যে আচ্ছা আমি উত্তর এটা লিখেছি, দাদা নোটসে এটা ছিল, আমি কি নোটসের মতো কি ঠিক লিখেছি না ভুল লিখেছি, এটা তুমি মিলিয়ে নেবে। যদি দেখো না তুমি একটু ভুল লিখেছো, তাহলে তুমি দেখবে কি ভুল লিখেছো, মানে নিজের ভুলটাকে নিজেই ধরার চেষ্টা করবে। কারণ তোমরা অনেকজন আছো, সবার খাতা তো দেখা সম্ভব নয়। তো খাতা হয়তো দেখতে হ্যাঁ। পারবো না, কয়েকজনের হয়তো দেখতে পেতে পারি। চলো টাটা। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? স্যার তখন হচ্ছে আমি হ্যান্ড রেজ করেছিলাম কিন্তু হচ্ছিল না। ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি ভাবলাম হয়তো তুমি মনে হয় খুঁজেই পাচ্ছ না কিংবা লজ্জাচ্ছ হয়তো। আচ্ছা, তোমার বাড়ি না কোথায়? স্যার, আমার বাড়ি উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরের কোন কোন জায়গাতে? কাছেই তো। কোথায়? উত্তর দিনা স্যার উত্তর দিনাজপুরে আমার বাড়ি ইটাহারে। ইটাহারে? আচ্ছা, আমার বাড়ি হচ্ছে বুনিয়াদপুর, চেনো তো? কি? সত্যি স্যার? হ্যাঁ। চলো ঠিক আছে, আমার নানি পড়াশোনা বাড়ি নতুন উত্তর ক্লাসে উঠলে, নতুন স্টেজে উঠলে না? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, চলো ভালো মতো পড়াশোনা করো। একটা বড় স্বপ্ন দেখো যে ভালো নাম্বার আমাদের আনতে হবে। বাকি শুধু পড়াশোনা, পড়াশোনার পাশাপাশি মজাও কিন্তু হবে সারা বছর। কিন্তু শুরু থেকে যদি পড়াশোনা করি তাহলে শেষের দিকে গিয়ে কিন্তু একটা চাপ হবে না। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী শুরু থেকে পড়াশোনা করে না, লাস্টের দিকে গিয়ে কষ্ট হয়ে যায়। তো শুরু থেকে পড়াশোনা করবে অল্প অল্প করে, ওই জন্য আমি অল্প অল্প করে পড়াবো। আজকে বেশি কিছু পড়াইনি, শুধু বয়লের সূত্র। তো এরকম করে অল্প অল্প পড়তে থাকলে আমাদের জুলাইয়ের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে, কেমন? বেশি তাড়া নেই। এটা পড়া যদি ইচ্ছে হয়, যাদের তাড়াতাড়ি আগানোর ইচ্ছা আছে তাদের বলবো, যেগুলো পড়ানো হয়ে যাচ্ছে ওগুলোকেই বাড়িতে রিভাইজ করো, ওটা বেশ কাজে দেবে। তাড়াতাড়ি শেষ করার থেকে যতটুকু শেষ হয়েছে সেটাকে বারবার পড়তে থাকো। কারণ তুমি তাড়াতাড়ি শেষ করবে, শুরু জিনিস ভুলে যাবে।
এবার ধীরে ধীরে এগোতে থাকবো। তার পাশাপাশি যেগুলো আগে করিয়ে দিচ্ছি ওগুলো নিজে থেকে বাড়িতে রিভাইজ করতে হবে, যাদের তাড়া থাকবে। তুমি যদি রিভাইজ করো তাহলে সুবিধাটা কি হবে, যতদিন সিলেবাস শেষ হবে, ততদিনে গোটা বইটাও তোমার মুখস্থ হয়ে যাবে। বোঝা গেল? হুম, চলো টাটা তাহলে। চলো টাটা সবাইকে। গুড নাইট সবাইকে। আমি আর কলে নিচ্ছি না, কারণ কলে নিলে অনেকজন আছে, সবার সাথে গল্প করতে গেলে অনেক টাইম লাগবে। উই ডোন্ট হ্যাভ সো মাচ টাইম। সো চলো অন্য কোনো দিন গল্প করবো। আজকে টাটা সবাইকে, গুড নাইট। গুড নাইট শেষ। বেশ কলে বলো। হ্যালো, কথা বলছে না, তোমার নাম কি? সঞ্জীবন বেরা। সঞ্জীবন বেরা কথা বলছে না। টাটা সবাইকে, ঠিক আছে, গুড নাইট। আচ্ছা, ডানকুনি থেকে। আচ্ছা শোনো, এর পরের দিন যেটা আমাদের ক্লাস আছে, ওই দিন হয় মেন ক্লাস হবে, আর না হলে ওই দিন আমি তোমাদের একটু একটা গাইডেন্স ক্লাস করাতে চাইছি। যে এখন কেবল তো জাস্ট ক্লাস 10 শুরু হচ্ছে, ক্লাস 10-এ তোমরা কিভাবে পড়াশোনা করবে, ফিজিক্যাল সায়েন্সটা কিভাবে বাড়িতে পড়বে, বা নোটস পত্র কিভাবে বানাতে হবে, মানে ভৌত বিজ্ঞানে 100-তে 100 পেতে গেলে কিভাবে আমাদের পুরো প্রস্তুতির পর্বটা থাকা উচিত সারা বছর, সেটা আমি পরের দিনের ক্লাসে বলবো। আর ওই দিনই সবার সাথে গল্প করবো। পরের দিন আমার কবে আছে? আজকে বুধবার, শুক্রবার আছে। তো শুক্রবারে হয়তো ক্লাস করাতে পারি, যদি ক্লাস মানে মেন ক্লাস যদি না করাই, তাহলে ওই জিনিসগুলো করিয়ে দেবো। কেমন? চলো, পশ্চিম মেদিনীপুর থেকে আছে অনেকে, সবার সাথে গল্প করবো নেক্সট দিন। চলো টাটা, আজকে এখানে শেষ করছি। চ্যাপ্টার 1 কবে হবে আমি তো বলে দিয়েছি, চ্যাপ্টার 1 কবে হবে। আমাদের হবে হচ্ছে যখন ফার্স্ট ইউনিট টেস্ট কাছাকাছি চলে আসবে, তার আগে। খুব সোজা একটা চ্যাপ্টার, বুঝিয়ে দেবো, বেশি বোঝার কিছু নেই ওখানে, খুব সোজাভাবে হয়ে যাবে। ঠিক আছে দাদা, কালকে কি ক্লাস আছে? রুটিন দেখে নাও না, কন্টেন্টের রুটিন আছে, প্রতিদিনই তো রাত্রি 9টা থেকে ক্লাস আছে। শুধু রবিবারটাতে আমার একার ক্লাস আছে, বাকিদের ডাউট ক্লাস। গুড নাইট সবাইকে, টাটা।